দুই হাত গালে চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তিথি। এই তো এক মুহূর্ত আগে এই কথাটি বলার অপরাধেই আয়ান তার দুগালে ঠাস ঠাস করে তীব্র চড় বসিয়ে দিয়েছে। আয়ান কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে তিথির এই কান্না দেখল। তারপর গলা সপ্তমে চড়িয়ে ক্ষোভে ফেটে পড়ল। কি বললি তুই? আমি তোর ইজ্জত কেড়ে নিয়েছি? তোর এত বড় সাহস! আয়ানের চোখ দুটো তখন আগুনের মতো লাল। এই মুহূর্তে তিথি আয়ানকে দেখে ভয়ে সিটিয়ে যাচ্ছে। তবুও তিথি এক গুয়েমি নিয়ে সাহস করে পাল্টা জবাব দিল। তা নয়তো কি? আমার এই বদনাম নিয়ে আমি এখন কাকে মুখ দেখাব? তিথির কথায় আয়ানের রাগ আরও শতগুণ বেড়ে গেল। সে দাঁতে দাঁত ঘর্ষণ করে বলল, ওরে বেয়াদব মহিলা! দাঁড়া, তোর আসল রূপ দেখাচ্ছি। কথাটা বলেই আয়ান দ্রুত স্টাডি রুমে গেল এবং একটি ল্যাপটপ নিয়ে এলো। এরপর দ্রুত লিভিং রুমে লাগানো সিসি ক্যামেরার ফুটেজটি চালু করে তিথির একেবারে সামনে তুলে ধরে বলল, এই নে, ভালো করে দেখ, কার ইজ্জত কেড়ে নেওয়া হয়েছে আর কে পাগল হয়েছিল। তিথি ল্যাপটপের স্ক্রিনে তাকাল। কাল রাতে নেশার ঘোরে সে কিভাবে আয়ানের সাথে বেয়াদবি করেছে এবং সব শেষে সে কি চরম কাণ্ড ঘটিয়েছে সবটা দেখল। সেই দৃশ্য দেখে সে লজ্জায় মাটির সাথে মিশে যেতে চাইল। তিথি এবার অপরাধবোধে মাথাটা নিচু করে ফেল। আয়ান তখন কিছুটা শান্ত স্বরে তবে কঠোর কণ্ঠে বলল, দেখ, যা হওয়ার তা তো হয়েই গেছে। আর কি বললি যে তোর বিয়ে হবে না, তোর স্বামী তোকে গ্রহণ করবে না? তুই হয়তো ভুলেই গেছিস আমিই তোর স্বামী। আর কালকেই আমাদের সামাজিকভাবে আবার বিয়ে। আজ শুধু পরিবার ও তাদের সম্মানের দিকে তাকিয়ে এই বিয়েতে মত দিয়েছি। না হলে তোর মতো একরোখা মেয়েকে বিয়ে করার এক বিন্দু ইচ্ছে আমার ছিল না। তিথি মাথা নিচু করে রইল, একটা কথাও বলল না। লজ্জায় সে জড়সড় হয়ে আছে। এত বড় একটা কাজ সে কিভাবে ঘটাতে পারল? ছিহি, ছিহি! এই কথা ভাবতেই তিথির মনে হচ্ছে আত্মগ্লানিতে সে মরেই যাক। তিথিকে এভাবে নিষ্প্রাণ পুতুলের মতো চুপ করে বসে থাকতে দেখে আয়ান বলল, গেট আউট, এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যা। তুই আর কখনো আমার ধারে কাছে আসবি না। শোন, তোর সাথে বিয়ে হলেও আমি কখনো তোকে আমার স্ত্রী হিসেবে মানব না। বাইরের লোকের কাছে তুই আমার স্ত্রী হবি ঠিকই, কিন্তু আমার কাছে তোর কোনো স্থান নেই গি। আয়ানের কথা শুনে তিথির সর্বাঙ্গে যেন আগুন জ্বলে উঠল। সে তার আসল ইজ্জতটাই নিয়ে নিল, আর এখন বলছে তাকে স্ত্রী হিসেবে মানবে না। এই ভাবনা আসতেই তিথি ক্রোধে কিছু একটা বলতে উদ্যত হল, কিন্তু আয়ান তার আগেই ধমকে থামিয়ে বলল, আমি কোনো সাফাই শুনতে চাই না। এখনই বের হও এখান থেকে। না হলে তোকে তুলে নিয়ে আছাড় মারতে আমার এক সেকেন্ডও লাগবে না। কথাটা বলেই আয়ান দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল। তিথি ধীরে ধীরে নিজের পোশাক পরে খাট থেকে নামল। আর নেমে প্রথম পা বাড়াতেই শরীরের তীব্র যন্ত্রণায় তার পা টলে গেল। সে ধপাস করে মেঝেতে পড়ে গেল, আর সেই ব্যথায় তার মুখ থেকে স্বতঃস্ফূর্ত চিৎকার বেরিয়ে এল, আহ! আম্মু! তিথি অতিকষ্টে উঠে দাঁড়াল এবং পা টেনে টেনে ঘর থেকে বের হল। তুরা আর আরফা তিথিকে ছাদে খুঁজে না পেয়ে আবার নিচে নেমে আসছিল। তিথি ধীরে ধীরে খোঁড়াতে খোঁড়াতে নিজের ঘরের দিকে যাওয়ার পথেই আরফা আর তুরার সামনে পড়ে গেল। তিথি দুজনকে দেখেই তাড়াহুড়ো করে ওড়নাটা টেনে ভালো করে নিজের শরীরটা আবৃত করার চেষ্টা করল। তুরা তিথিকে দেখে সন্দেহ নিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি রে, এত সকালে তুই কোথায় গিয়েছিলি? তিথি ভয়ে ঢোক গিলে আমতা আমতা করে বলল, ওহ ওহ আপু, একটু বাইরে গিয়েছিলাম, একটু ফ্রেশ বাতাস খেতে গু। ওহ, তাই বুঝি? তো আমাদের কিছু বলবি না? এদিকে আমি আর আরফা তোকে পাগলের মতো খুঁজে মরছি গু। আপু, আমি তো বুঝতে পারিনি যে তোমরা আমাকে খুঁজছ। তিথি বলল, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, মা সকালের নাস্তার জন্য ডাকছে গি। আচ্ছা গি। কথাটা বলেই তিথি দাঁতে দাঁত চেপে চেষ্টা করল স্বাভাবিকভাবে হাঁটতে, কিন্তু পারল না। সে আবার খোঁড়াতে শুরু করল। তুরা তিথিকে খোঁড়াতে দেখে সন্দেহ নিয়ে বলল, কি রে, এমনভাবে পা টেনে হাঁটছিস কেন? পায়ে আঘাত পেয়েছিস নাকি? তিথি থতমত খেয়ে সেখানেই থেমে গেল। তার পুরো শরীরটা ভয়ে কাঁপতে লাগল। তারপর কোনোমতে গলা পরিষ্কার করে বলল, ওহ, ওই আসলে আপু, রাস্তায় পা স্লিপ করে একটু ব্যথা লেগেছে, তাই এমন করে হাঁটছি, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে গু। কথাটা বলেই তিথি প্রায় ছুটে গিয়ে রুমে ঢুকল এবং তাড়াতাড়ি দরজাটা ভেজিয়ে দিল। তুরা আর আরফা সন্দেহ নিয়ে একে অপরের মুখের দিকে তাকাল।
তবে আর কিছু না ভেবে তারা দুজনেই নিচের তলার দিকে রওনা দিল। তিথি রুমে এসেই নতুন পোশাক নিয়ে সোজা ওয়াশরুমে প্রবেশ করল। শাওয়ার ছেড়ে দিল, আর ঠান্ডা জলের ধারা শরীরে পড়তেই তার শরীর আরও বেশি কাঁপতে শুরু করল। এরপর সে আয়নায় নিজের দিকে লক্ষ্য করল, তার সারা শরীরে যেন লালচে ছোপ ছোপ কামড়ের দাগ স্পষ্ট হয়ে আছে। তিথির বুঝতে বাকি রইল না আয়ানেরই করা এই ক্ষতগুলো। আর আয়ান যে শুধুমাত্র চরম জেদ ও রাগের বহিঃপ্রকাশ হিসেবেই কামড়েছে, তিথি সেটাও যন্ত্রণা নিয়ে বুঝে গেল। তিথি শাওয়ার নিয়ে এসে কাপা শরীরে কম্বল গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। আর ক্লান্তিতে তার চোখ জড়িয়ে এল, আর ধীরে ধীরে সে গভীর ঘুমে তলিয়ে গেল। একে একে সবাই ডাইনিং টেবিলের চারপাশে ভিড় করল। অনেক আত্মীয় স্বজনও একত্রে নাস্তার জন্য বসেছেন। আয়ানও ফ্রেশ হয়ে ফিটফাট সেজে নিচে নামল। আরশি, শিহাবও এলো, রৌদ্র সবার শেষে নামল। সকলে ডাইনিং টেবিলে নিজেদের আসনে বসল। হঠাৎ তনুজা খানের চোখ গেল, সবাই তো আছে, তিথি কেন এখনও অনুপস্থিত? এই চিন্তা মাথায় আসতেই তিনি তুরাকে জিজ্ঞেস করলেন, কিরে মা, তোকে না তিথিকে ডেকে আনতে বলেছিলাম? তুরা জবাব দিল, হ্যাঁ মা, ও তো বল নিচে আসছে, কিন্তু এতক্ষণেও কেন এলো না আমি ঠিক বুঝতে পারছি না গি। তনুজা খান বললেন, ঠিক আছে, তোরা খাওয়া শুরু কর, আমি একবার উপরে গিয়ে দেখে আসছি গু। কথাটা বলেই তনুজা খান তাড়াতাড়ি উপরে গেলেন। বেশ কিছুক্ষণ পর তিনি মুখ ভার করে এবং হতাশ ভঙ্গিতে ফিরে আসলেন। তনুজা খানকে একা ফিরে আসতে দেখে রৌশনী খান চিন্তিতভাবে জিজ্ঞেস করলেন, তিথি কই? ও কি এলো না? তনুজা খান শান্ত ও স্বাভাবিক কণ্ঠে বললেন, পরে খাবে, এখন নাকি ওর একদম খেতে ইচ্ছে করছে না গি। আর কেউ কোনো প্রশ্ন তুলল না বা কথা বাড়াল না। সবাই নিজেদের মতো করে খাওয়া শুরু করল। দুপুর ঠিক 2টো ছুঁই ছুঁই। গায়ে হলুদের জমকালো স্টেজ সাজানো সম্পূর্ণ হয়েছে, আর সকল আত্মীয় স্বজনের উপস্থিতিতে পুরো বাড়িটা যেন উৎসবের আনন্দে টৈটুম্বুর। রৌদ্র কোথায় জানি গাড়ি নিয়ে বেরিয়েছে, তবে সে সন্ধ্যার আগে অবশ্যই ফিরবে বলে জানিয়েছে। আরশি 2 হাত ভরে আনন্দের মেহেন্দি লাগিয়েছে। আরশি প্রাণখোলা খুশি মনে গুনগুন করে গান গাইতে গাইতে রুমে প্রবেশ করতে লাগল। কিনে দে রে তুই রেশমি চুড়ি, নইলে করব তোর সাথে আডি উ। ঠিক সেই মুহূর্তে শিহাব ফোন স্কল করতে করতে রুম থেকে বের হচ্ছিল। আরশিও ছিল প্রচণ্ড খুশি আর অন্যমনস্ক, শিহাবও তাই। দুজনে একরকম ঘোরের মধ্যে থাকায় সজোরে ধাক্কা খেল এবং ধরাম করে মেঝেতে পড়ে গেল। আরশি সোজা গিয়ে শিহাবের বুকের উপর পড়ল। আরশি আতঙ্কের সাথে সাথে শিহাবের শার্টের কলারটা খামচে ধরে চোখ বন্ধ করে ফেল। শিহাব প্রচণ্ড বিরক্ত হয়ে আরশিকে কিছু বলতে যাবে, ঠিক তখনই তার দৃষ্টি থমকে গেল আরশির লাজে রাঙানো বন্ধ চোখের দিকে। শিহাবের হাত অসাড়ভাবে আরশির কোমরটা শক্ত করে চেপে ধরল। শিহাব যেন মুহূর্তে এক ঘোর লাগা জগতে প্রবেশ করল। নিজের অজান্তেই তার ঠোঁট ধীরে ধীরে আরশির ঠোঁটের পানে এগিয়ে যেতে লাগল। আরশিও অতি সন্তর্পণে চোখ দুটি মেল। আর চোখ খুলেই সবার আগে তার দৃষ্টিতে ধরা পড়ল শিহাবের নেশাচ্ছন্ন, তীব্র আকর্ষণ ভরা চোখজোড়া। আরশি স্পষ্ট অনুভব করল শিহাব তীব্র গতিতে তার দিকেই এগিয়ে আসছে। আরশিও যেন পাথর হয়ে গেল, সরা বা বাধা দেওয়ার কথা যেন ভুলেই গেল, সে এক ঘোরের মধ্যে শিহাবের দিকে চেয়ে রইল। শিহাব খুব সাবধানে আরশির ঠোঁটের কাছে একেবারে ঘনিষ্ঠ হল। আর আরশির ঠোঁটে নিজের ঠোঁট দিয়ে আলতো করে ছুঁয়ে দেওয়ার ঠিক সেই মুহূর্তেই কারও গগনভেদী তীক্ষ্ণ চিৎকার ভেসে এল, আয়া! ওহ মাই গড! আমি কিছু দেখিনি। রানিং! রুমের মধ্যে আরফা দ্রুত তালে পায়চারি করছে। এই তো কিছুক্ষণ আগেই তো সে শিহাব আর আরশির প্রায় শুরু হওয়া রোমান্সের উপর জল ঢেলে দিয়ে এসেছে। আরফা নিজের কপালে নিজেই দুম করে চাপড় মেরে বলল, আহা, তোর কি ঠিক সেই মোক্ষম মুহূর্তেই দরজায় যেতে হলো? না হয় 10 সেকেন্ড আগে যেতি, না হয় 20 সেকেন্ড পরে। শেষমেশ ভালোবাসার শুভ সূচনা করার আগেই 12টা বাজানোর মূল অপরাধী হয়ে গেলি। ছিহি ছিহি! বিনা আমন্ত্রণেই রোমান্স ধ্বংসকারী মেয়ে একটা তুই। আরফা এসব বিড়বিড় করে বলতে বলতে নিজের অসহ্য রাগ আর হতাশা সামলানোর চেষ্টা করতে লাগল। আরও কিছুক্ষণ পর আরফা মুখ গোমড়া করে দীর্ঘশ্বাস ফেলে বলল, এই জীবনে সিঙ্গেলদের কি কষ্টটাই না দেখতে হয়, ইস! আমার জামাইটা আল্লাহি কোনো 7 সমুদ্রের উপারে আছে গো। দ্রুত একটা প্লেন ধরে চলে আয় না সোনা। ওরে জামাই, তুই কই, আয়, আমাকে কোলে করে নিয়ে যা। তোর অভাবে আমার জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে, তোরে যে কি ভীষণ মিস করছি রে। আরফা আরও একবার হাত পা ছুড়ে বলল, আর কত জন্ম শুধু অন্যের রোমান্স দেখে যেতে হবে?
প্লিজ আল্লাহ, এবার তো আমারও রোমান্সের একটা ট্রেলার শুরু হোক, যাতে অন্যেরা হা করে দেখতে পারে। আমার জামাইটা মনে হচ্ছে আমার ধৈর্যের শেষ সীমানা পরীক্ষা করছে। একবার শুধু আমার হাতে নাগালে আসুক, শার্টের কলারটা ধরে ঝেঁকে বলবই যে মিস্টার, আমার বিয়ের ডেট ভুলে যাওয়া বেটার পুত বেটা, এতদিন কোনো গর্তে লুকিয়েছিলি? জানিস না তোর জন্য আমার যৌবনের শেষ ট্রেনটা ছুটে যাচ্ছে। তিথির সারা শরীর গনগনে আগুনে পুড়ছে। ঘুমের ঘোরেই তিথি যন্ত্রণায় অস্ফুটে কাতরাচ্ছে। অনেকক্ষণ ধরে তিথি রুম থেকে বের না হওয়ায় তনুজা খান ভীষণ চিন্তিত হয়ে রুমে এলেন। বিছানায় তিথিকে যন্ত্রণা সইতে দেখে তিনি দ্রুত তার কপালে হাত দিতেই বিদ্যুতের মতো চমকে উঠলেন। জ্বরে তার পুরো শরীর যেন তপ্ত অঙ্গার। তিনি আর্ত কণ্ঠে তিথিকে ডেকে বললেন, তিথিমা, ও তিথি, তোর শরীরে আগুন জ্বর। হঠাৎ করে এত মারাত্মক জ্বর এলো কোথা থেকে? তিথি কষ্টে কেঁদে উঠে তনুজা খানের হাঁটুতে মাথা গুজে তাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং আর্তনাদ করে বলল, আম্মু, খুব কষ্ট হচ্ছে, অসহ্য অস্থির লাগছে। তনুজা খান বিন্দুমাত্র সময় নষ্ট করলেন না। তিনি দ্রুত ওয়াশরুম থেকে এক বালতি ঠান্ডা পানি নিয়ে এলেন। এরপর তিথিকে বিছানার এক কিনারে সাবধানে মাথা হেলিয়ে শুইয়ে দিয়ে অত্যন্ত যত্ন সহকারে তার কপালে পানি ঢালতে লাগলেন। তনুজা খান দীর্ঘ সময় ধরে কপালে জল ঢালার পর হাত দিয়ে দেখলেন তা ঈষৎ শীতল হয়েছে, তবে তিনি নিশ্চিত যে ক্ষণিকের মধ্যেই উত্তাপ আবার বাড়বে। তনুজা খান আর সময় নষ্ট না করে তড়িঘড়ি নিচে নেমে এসে এক প্লেট খাবার সাজিয়ে নিলেন। বসার ঘরে সোফায় তখন শিহাব, আয়ান আর আশিক খান মগ্ন হয়ে গল্প করছেন। তনুজা খান আশিক খানকে প্রায় কেঁদে ফেলার ভঙ্গিতে উদ্দেশ্য করে বললেন, শুনছেন, দয়া করে একটু ডাক্তারকে ফোন করুন না, মেয়েটার শরীরে যেন আগুন ধরে গেছে। আশিক খান কথাটার গভীরতা উপলব্ধি করতে না পেরে কিছুটা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন, জ্বরে পুড়ছে মানে? তুমি এসব কি বলছ? শিহাব আর আয়ানও ব্যাপারটা বুঝে উঠতে না পেরে সন্দেহের দৃষ্টিতে তনুজা খানের দিকে তাকাল। তনুজা খান ছটফট করতে করতে বললেন, তিথির জ্বরে তার শরীর দাউ দাউ করে জ্বলছে। দ্রুত ডাক্তার দেখানো দরকার, মেয়েটার খুব বেশি কষ্ট হচ্ছে। আশিক খানের যেন বুকে সজোরে আঘাত লাগল। তিনি আর একটি সেকেন্ডও নষ্ট না করে সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করে যত দ্রুত সম্ভব আসার জন্য বললেন। ঠিক 10 মিনিটের মধ্যেই ডাক্তার দ্রুত এসে হাজির হলেন। তিথির রুমে উদ্বেগ নিয়ে সবাই ভিড় জমিয়েছে, কেবল আয়ান আর রৌদ্র ছাড়া। আয়ান তখনও ভারাক্রান্ত মনে নিচেই বসে আছে। সে গভীরভাবে অনুভব করছে, তিথির এমন শোচনীয় শারীরিক অবস্থার পেছনে সে নিজেই দায়ী। তিথির বিছানার পাশে তুরা, আরফা, আরশি সবাই বসা। একপাশে ডাক্তার গভীর মনোযোগ দিয়ে তিথিকে পরীক্ষা করছেন। বেশ কিছুক্ষণ পর ডাক্তারকে অস্বাভাবিক রকম চিন্তিত দেখে আশিক খান ভীষণ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, ডাক্তার সাহেব, আমার মেয়ে বিপদমুক্ত তো? সব ঠিক আছে? ডাক্তার চিন্তিত মুখে আশিক খানের দিকে তাকিয়ে থমথমে গলায় বললেন, আপনার মেয়েটি কি বিবাহিত? ডাক্তারের মুখ থেকে এমন অপ্রত্যাশিত কথা শুনে সকলে হতবাক হয়ে গেলেন। আরিফুল খান দ্রুত পরিস্থিতি সামাল দিতে চাইলেন। তিনি সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ, ও বিবাহিত। আমার বড় ছেলের সাথেই বিয়ে হয়েছে গি। ডাক্তার এবার আরিফুল খানের দিকে সরাসরি তাকিয়ে বললেন, ঠিক আছে, আপনার ছেলেকে ডেকে দিন। আর হ্যাঁ, আপনার ছেলে আসার পর আপনাদের আর কারও এখানে থাকার প্রয়োজন নেই। শুধুমাত্র আপনার ছেলে থাকলেই হবে গি। ডাক্তারের এমন অদ্ভুত শর্ত শুনে ঘরের সবাই যেন বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। হঠাৎ কেন ডাক্তার স্বামী স্ত্রীকে নিভৃতে চাইছে? আরিফুল খান আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত আয়ানকে ডেকে রুমে নিয়ে এলেন। আয়ানের উপস্থিতি দেখে সকলেই একে একে ঘর ছেড়ে চলে গেল। ডাক্তার আয়ানকে দেখেই প্রশ্ন করলেন, আপনিই তার স্বামী? আর নতুন বিয়ে হয়েছে? আয়ান সহজভাবে মাথা নেড়ে উত্তর দিল, হুম। ডাক্তার এবার একটুও না থেমে সরাসরি জিজ্ঞেস করলেন, কি হয়েছেন? আয়ান সহজেই স্বীকার করল, হুম। ডাক্তার আবার নির্দিষ্ট সময় জানতে চাইলেন, সেটা কতক্ষণ ধরে? আয়ান আড়ষ্ট কণ্ঠে জবাব দিল, সারারাত। আয়ানের সারারাত উত্তরটি শুনে ডাক্তার যেন আকাশ থেকে পড়লেন। তিনি তৎক্ষণাৎ দম আটকে প্রবলভাবে কেসে উঠলেন। তার কাশির তীব্রতা এমন ছিল যে তা থামার নামই নিচ্ছিল না। ডাক্তারকে এমন বেহাল অবস্থায় দেখে আয়ান বিছানার পাশে রাখা তিথির জন্য রাখা জলের গ্লাসটা দ্রুত তুলে ডাক্তারের সামনে এগিয়ে ধরে বলল, শান্ত হন ডাক্তার, এতটা উত্তেজিত হবেন না।
আপনি এখানে রোগী দেখতে এসেছেন, রোগী দেখতে এসে আপনি নিজেই আবার না অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার তাড়াহুড়ো করে পানির গ্লাসটা টেনে নিলেন এবং এক নিঃশ্বাসে পুরোটা খেয়ে শেষ করলেন। একটু শান্ত হওয়ার পর তিনি চোখে চোখ রেখে সরাসরি আয়নের দিকে তাকিয়ে বললেন, দেখুন মিস্টার, আপনি কি অবগত ছিলেন যে মেয়েটার সাথে আপনার এটিই ছিল প্রথমবার শারীরিক ঘনিষ্ঠতা? হ্যাঁ, আমি পুরোপুরি জানতাম ঘু। তাহলে সবকিছু জানা সত্ত্বেও আপনি এই কাজটা করলেন কিভাবে? আপনি কি জানেন এর ফলে মেয়েটার শরীরের অভ্যন্তরের অনেক অঙ্গ সাময়িকভাবে দুর্বল হয়ে পড়েছে? প্রথমবার এত দীর্ঘ সময় ধরে শারীরিক সম্পর্ক করাটা আপনার একদমই উচিত হয়নি। মনে রাখবেন, আপনার এই কাজ কিন্তু আইনের চোখে এক প্রকার অপরাধ হিসেবেও গণ্য হতে পারে কি? ডাক্তারের কঠিন কথাগুলো শুনে আয়ান লজ্জিত ও অনুতপ্ত হয়ে বলল, জিবি, আমি স্বীকার করছি এই কাজটা আমি ঘোরতর ভুল করেছি। আশা করছি ভবিষ্যতে আর এমন ভুল হবে না গি। আয়ানের কথায় কিছুটা হলেও সন্তুষ্ট হয়ে ডাক্তার বললেন, আমিও এটাই আশা রাখি যে আপনি ভবিষ্যতে এমন অপরিণামদর্শী ভুল আর করবেন না। যাকে এবার কাজের কথায় আসি। আপনার স্ত্রীর অবস্থাটা সামান্য গুরুতর। তাকে এখন থেকে পূর্ণ বিশ্রাম নিতে হবে, হাঁটাচলা একেবারেই কম করতে হবে, আর আমি কিছু জরুরি ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো এক্ষুনি নিয়ে আসুন গো। ডাক্তার তাড়াতাড়ি প্রেসক্রিপশন প্যাডে প্রয়োজনীয় ওষুধগুলো লিখে দিলেন। এরপর প্রেসক্রিপশনটি আয়ানের হাতে তুলে দিয়ে তিনি আরও একবার তিথির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। ডাক্তার নিচে এসে অপেক্ষারত সবার দিকে এক নজর তাকালেন এবং তাদের আশ্বস্ত করার ভঙ্গিতে বললেন, চিন্তার কোনো কারণ নেই, ভয় পাওয়ারও কিছু নেই। সব ঠিক আছে। একটু বেশি করে বিশ্রাম নিলেই দ্রুত সেরে উঠবে গে। ডাক্তার প্রস্থান করলেন। তার পিছন পিছনই আয়ান বেরিয়ে গেল ওষুধপত্র কেনার জন্য। গাড়িতে উঠতে গিয়ে আয়ানের কাছে নিজেকে ভীষণভাবে অপরাধী মনে হতে লাগল। আয়ান গাড়ি চালাতে চালাতে দুহাতে স্টিয়ারিং চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলে শক্তোক্তি করল। কি দরকার ছিল এতটা নিচু হয়ে এভাবে প্রতিশোধ নেওয়ার? মেয়েটা তো শুধু তোর কাছে একটুখানি উষ্ণতাই তো চেয়েছিল। একটু স্নেহ ভরে ভালোবেসেও তো ওকে আদর করতে পারতিস। আয়ান, তুই কবে থেকে এতটা অমানুষ, এতটা কাপুরুষ হলি রে? সন্ধ্যা নামার আগেই পার্লার থেকে পেশাদার মহিলারা এসে তিথি আর তুরাকে নিখুঁতভাবে সাজিয়ে দিয়ে গেছেন। তিথিকে কোনোমতে সাজসজ্জা করিয়ে বসিয়ে রাখা হয়েছে, যদিও ওষুধ খাওয়ার পর তার শরীরটা সামান্য আরাম পেয়েছে, কিন্তু জ্বরের তীব্রতা এখনও কমেনি। তিথি আর তুরা দুজনকেই একই নকশার শাড়ি, একই রকম গাঁদা ফুলের গয়না, অর্থাৎ সবকিছুই একই ধাঁচে সাজানো হয়েছে। এরপর দুজনকেই পাশাপাশি গায়ে হলুদের সুন্দর মঞ্চে বসানো হল। রৌন্দ্র এসে হাজির। রৌন্দ্র আর আয়ান দুজনই একই ধরনের উজ্জ্বল হলুদ রঙের পাঞ্জাবি পরেছে। তুরার প্রবলভাবে ওয়াশরুম পাওয়ায় সে স্টেজ থেকে উঠে এসে নিজের রুমে এল। ওয়াশরুম থেকে বেরিয়ে সে যখন নিচে নামার জন্য ঘর থেকে সবেমাত্র বের হতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে শক্তিশালী একটি হাত এসে তার কবজি খপ করে ধরল এবং জোরালো একটি হেঁচকা টানে তাকে টেনে নিল। সুজা তাকে নিয়ে এক ঝটকায় দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরল। তুরা ভয়ে আচমকা চমকে উঠে তাকাল সামনে রৌদ্র। সে তীক্ষ্ণ নেশালো দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তুরাও যেন সম্মোহিত হয়ে কিছুক্ষণ পলকহীনভাবে রৌদ্রের চোখের দিকে তাকিয়ে রইল। কয়েক মুহূর্তের নীরবতার পর রৌদ্র একটি তাজা গোলাপ ফুল নিয়ে তুরার গাল ছুঁয়ে আলতো করে স্পর্শ করতে করতে বলল, তোকে আজ অবিশ্বাস্য সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন জান্নাত থেকে নেমে আসা হলুদ রঙের হুড়পড়ি। হ্যাঁ, তুই শুধু আমার পরি গু। তুরা তীব্র লজ্জায় মাথা নিচু করে চোখ নামিয়ে নিল। তার বুকের ভেতর যেন ধুমধুম করে দ্রুত তবলা বাজতে শুরু করল। রৌদ্র তুরার থুতনি আলতো করে ধরে তার মুখটা উঁচু করল। তুরা লজ্জায় সঙ্গে সঙ্গে কষে চোখ বন্ধ করে ফেল। রৌদ্র তুরাকে চোখ বন্ধ করে থাকতে দেখে ফিসফিস করে বলল, তুরা চোখ খোল। তুরা ভয়ে ভয়ে ধীরে ধীরে চোখ খুল। আর চোখ খোলার সাথে সাথেই রৌদ্রের সেই আবেশ মাখা নেশাগ্রস্ত চাহনি তার সামনে ঝলসে উঠল। রৌদ্র আলতো করে গোলাপ ফুলটি তুরার নাকের কাছে ধরল, তারপর গলাটা সুরেলা করে টেনে গানের কলি ধরল। হো চাঁদেরও আলো দিয়ে মুখখানি দেখব। পেও না গো লজ্জা, খুব কাছে রাখব। নিজের অত্যন্ত পছন্দের গানটি রৌদ্রের মুখে শুনে তুরা লজ্জায় যেন মাটির সাথে মিশে যেতে চাইল। তার মুখ রক্তিম হয়ে উঠল। কি আশ্চর্য! সে নিজেও মুগ্ধতা আর লজ্জায় আচ্ছন্ন হয়ে অজান্তেই দুটি হাত দিয়ে মুখ থেকে গানের পরের চরণগুলো গেয়ে উঠল। না না, এভাবে বলো না গো, করো না বারণ। লাশটুকু কেড়ে নিলে হবে যে মরণ। তুরার মুখে গান শুনে রৌদ্রের মুখে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। সে আনন্দের ঝলকে বলল, বাহ!
আমার বু তো দেখি শুধু রূপে নয়, কণ্ঠেও বাজিমাত করেছে। দারুণ গান পারে। তুরা লজ্জায় যেন কুকড়ে যাওয়ার দশা। সে দ্রুত মুখ থেকে হাত সরিয়ে রৌদ্রের বুকে আলতো করে একটি ধাক্কা দিয়ে লজ্জায় ঘুরে দৌড়ে পালাতে চাইল। কিন্তু মাত্র 2টি কদম এগোতেই রৌদ্র বিদ্যুতের গতিতে তুরার হাত ধরে জোরে সোরে এক টান মারল। সেই তীব্র টানের ধাক্কায় তুরা নিজের দেহের ভার সামলাতে পারল না, সোজা এসে রৌদ্রের শক্ত বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। তুরা মুহূর্তেই বুঝে গেল যে সে এখন রৌদ্রের কবলে পুরোপুরি আটকা পড়েছে। আর কোনো উপায় নেই। তুরা হঠাৎই মুচকি হেসে রৌদ্রকে জড়িয়ে ধরল। তুরা রৌদ্রকে জড়িয়ে ধরতে দেখে রৌদ্র আলতো করে তাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। দুজনেই গভীরভাবে চোখ বন্ধ করে একে অপরের উষ্ণতা অনুভব করতে লাগল। বেশ কিছুক্ষণ পর দুজনের প্রায় কাছ থেকে কেউ খানিকটা শব্দ করে কেসে উঠে বলল, উহম, উহম, হাই আল্লাহ! আমি এই কোনো গ্রহে এসে পড়লাম। আমি কি পৃথিবীতে আছি, নাকি ভুল করে কারো রোমান্সের রাজ্যে ঢুকে পড়েছি? সাক্ষাৎ লাভ বার্ডস। একটু সরে জায়গা দেবেন, নাকি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে দেখব? বালের সিঙ্গেল দের ও শান্তি নাই গু।